বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যারা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কিছুদিন পরে রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো দেখো, আমাদের স্বাভাবিকভাবে একটা কথা মাথায় রাখা উচিত, আমাদের পড়াশোনাটা এমনভাবে করা উচিত যাতে আমরা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের দিকে টার্গেট না রেখে আমরা যেন মাধ্যমিকের দিকে টার্গেটটা রাখি। এবং তোমাদের জন্য ইতিপূর্বে বিভিন্ন সাবজেক্টের সাজেশন শেয়ার করেছি, অভিজ্ঞ টিচারের দ্বারা প্রস্তুত করা সাজেশন, যেগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমরা যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, এটাকে কিন্তু প্রকৃতপক্ষে সাজেশন বলাটা যুক্তিসঙ্গত হয় না। তার কারণ আমরা সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরছি, যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। কেন? কারণ আজকে তোমাকে আমি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু প্রশ্ন স্পেশাল দিয়ে দিলাম যে এই 4টে প্রশ্ন পড়ো, তোমরা ঠিক 4টে প্রশ্ন পড়লে কমন পেয়ে গেলে, এটা একদিকে ঠিক আছে, ওকে। কিন্তু কথা হচ্ছে, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা রয়েছে। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে আমার এখন থেকে প্রিপারেশনটা একটু ভালোভাবে নেওয়া উচিত। যে কারণে আমি কিন্তু ওই 4টে বা 2-3টে প্রশ্নের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখিনি। কিছু কিছু প্রশ্ন একটু বেশি বেশি শেয়ার করেছি, কোনো কোনো জায়গায় একটু বেশি মাপের প্রশ্ন দিয়েছি যে এই প্রশ্নগুলো করো বা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবং শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতেও কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম আমার কথাটা? এবার আসবো দ্বিতীয় পার্ট। আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে আমরা ফাইনাল পরীক্ষাতে বা ফার্স্ট ইউনিট টেস্টে বা সেকেন্ড ইউনিট টেস্টে বা টেস্ট পরীক্ষাতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখতে পাবো, যেখানে আমরা 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন পাবো, তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং রয়েছে। আর শর্ট টাইপের কোশ্চেন তো রয়েছে, তার মধ্যে এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো তো থাকবেই। তো ওই শর্ট টাইপের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, রানস্তম্ভ, আমস্তম্ভ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো করার জন্য কিন্তু প্র্যাকটিস একটা বিশাল বড় বিষয়। তোমাদের পাঠ্য বইকে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। আমরা যে স্পেশাল অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেনগুলো দিই, সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, বা বিভিন্ন টেস্ট পেপার যেগুলো প্রিভিয়াস ইয়ারে বেরিয়েছে বা রানিং মার্কেটে রয়েছে, সেগুলো একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ভালো জায়গায় যেতে পারবে। কারণ শর্ট কোশ্চেনের কিন্তু গ্যারান্টি দিয়ে সাজেশন দেওয়া কিন্তু সম্ভব নয়, এটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপরে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর আমাদের যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টে 2টো চ্যাপ্টার রয়েছে, কি কি চ্যাপ্টার আমরা সবাই জানি। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ, যেটা আমাদের বলতে গেলে সবথেকে বড় চ্যাপ্টার, সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং যেখান থেকে সব মিলে আমাদের মাধ্যমিকে প্রায় কিন্তু 20 থেকে 25 মার্কের প্রশ্ন আসে। কিভাবে? কারণ একটা 2 মার্কের প্রশ্ন আমাদের সেখান দিয়ে আসবেই, 3 মার্কের প্রশ্ন একটা আমাদের আসবেই, 5 মার্কের প্রশ্ন একটা আমাদের আসবেই। তো স্বাভাবিকভাবে এমসিকিউ, এসএকিউ কোশ্চেনও কিন্তু আমাদের সেখান থেকে আসবেই। তো সব মিলে কিন্তু আমাদের একটা বিরাট বড় অংশ কিন্তু আমাদের এই বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ। যেমন সাজেশন করতে গিয়ে আমরা দেখছিলাম যে তোমাদের স্বাভাবিকভাবে নদী, বায়ু বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমির উপর তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আমি সাজেশনে কিন্তু শুধুমাত্র 5 মার্কের জন্য বলছি, নদী, বায়ু আর হিমবাহের ক্ষয়কার্যটা সাজেশনে দিনই, সেখানে আরও বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে এই যে আরও এক্সট্রা 2-4টে কোশ্চেন রয়েছে, সেগুলোও কিন্তু আমি তুলে ধরেছি। কেন? তার কারণ হচ্ছে যাতে ফাইনালটাকেও কিন্তু আমরা টার্গেট রাখি। তো সেই হিসেবেই কিন্তু তোমাদের জন্য সাজেশন তৈরি করে তোমাদের সামনে তুলে ধরা। আমরা যে দুটো অংশ রয়েছে, এই একটা অংশ বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আরেকটা হচ্ছে আমাদের ভারতের প্রাকৃতিক অংশ। এই দুটো পার্ট কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে আছে। তো এই ইউনিটের গুলোর মধ্য থেকে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন কি কি আমাদের প্র্যাকটিস করতে হবে বা কি কি আমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত ফাইনাল পরীক্ষার জন্য, সেই কোশ্চেনের লিস্ট আমি তোমাদের জন্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাও। আর কোশ্চেনগুলো লেখার প্যাটার্ন আমি আগে বলেছি, 2 মার্কে বিশেষ করে সংজ্ঞামূলক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো সেক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং তোমার উদাহরণ, চিত্র, এই প্যাটার্নে লিখবে। 3 মার্কের প্রশ্নের জন্য পয়েন্ট ভিত্তিক উত্তর, প্রথম, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এইভাবে 5টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে। বা ডাইরেক্টে যদি কোনো পার্থক্য আসে, তখন এপাশে বিষয় উল্লেখ করে 5টা পার্থক্য লিখে উত্তর করার চেষ্টা করবে। আর 5 মার্কের প্রশ্ন তো স্বাভাবিকভাবে আঞ্চলিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোল থেকে যদি প্রশ্ন আসে, সেটা অ্যান্সারের টাইপ অনুযায়ী হয়। তবে যেহেতু 3টে ভূমিরূপের উপরে একটা প্রশ্ন আমাদের থাকবেই, প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ওখান থেকে, সেহেতু ওই যে 3টে পয়েন্ট আমরা লিখবো, সেই 3টে পয়েন্ট যেন অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, সেই সাপেক্ষে 3টে পয়েন্টেরই জন্য উত্তর লেখা হয়। সেক্ষেত্রে কিন্তু ভালো নম্বর আসে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, লেখার অংশে যেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা হয়। টিচারের জন্য খাতায় নম্বর দেওয়ার মতো জায়গা থাকে, দাগ নম্বরগুলো ঠিকঠাকভাবে লিখবে। যে জায়গাগুলোতে চিত্র আঁকা যায়, ম্যাপ আঁকা যায়, সেই জায়গাগুলোতে অবশ্যই চিত্র বা ম্যাপ আঁকবে। সেটা কিন্তু একটা ভাইটাল বিষয়, যেটা জিওগ্রাফিতে ম্যাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাপের ক্ষেত্রে বলছি, নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী রয়েছে। আর চ্যানেলে ইতিপূর্বে তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু শেয়ার করেছি, সেগুলো কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। পরপর দেখে নেওয়া যাক আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বললাম, শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের দিকে তাকিয়ে নয়, আমরা কিন্তু একদম 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আজকের আমাদের এই সাজেশন। কারণ যারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তাদের জন্য কিন্তু একদম পুরো মাধ্যমিকের সাজেশনও কিন্তু একবারে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো প্রথম আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথম 2 মার্কের প্রশ্ন বলি, 2026 সালে এসেছিল মহাদেশীয় হিমবাহের সংজ্ঞা অথবা মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। এটা কিন্তু 2026 সালে এসেছিল। তো স্বাভাবিকভাবে তোমরা যে পার্টগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে 2 মার্কের জন্য, আরোহণ এবং অবরোহণ
গ্রহণের সংজ্ঞা, পর্যায়ন, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, নদীর অবঘর্ষ, ভ্যালিড ট্রেন, হিমানি সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রুন্ড, নুনাটক্স, ক্রেভাস, মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গিরিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, ইনসেলবার্জ, জলবিভাজিকা, অপসারণ গর্ত, পারদেশীয় হিমবাহ, ষষ্ঠঘাতের সূত্র, কিউসেক ও কিউমেক, প্রপাতকূপ এবং প্যাটার্নেস্টার হ্রদ। এবার আসবো আমরা 3 মার্কের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়তায় দ্বারা সৃষ্ট মেরুপ থেকে, যেখানে 2026 সালে যুগান ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য এসেছিল। তোমরা যে কটা প্র্যাকটিস করবে, কী কী আহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, নদী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় ও বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন বা জলপ্রপাত পশ্চাৎ অপসারণ হয় কেন জলপ্রপাতের, একই প্রশ্ন। বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, পলুশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য, ইউআকৃতির উপত্যকা ও ভিউআকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো, সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট 5 মার্কের কোশ্চেন, যেটা 2026 সালে এসেছিল নদীর সঞ্চয় কার্য। তো তোমাদের জন্য স্বাভাবিকভাবে বায়ু এবং হিমবাহের ক্ষয় কার্য ইম্পর্টেন্ট থাকলেও তোমরা একটু বেশি করেই পড়বে। সেটা হচ্ছে নদী, বায়ু আর হিমবাহের ক্ষয়, 3টে ভালো করে পড়বে। 3টের ফলে গঠিত ভূমিরূপ, তারপরে হচ্ছে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বালিয়াড়ি শ্রেণীবিভাগ, আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার আমরা ভারতের প্রাকৃতিক থেকে 2026 সালে কিন্তু প্রাকৃতিক পাঠ থেকে আমাদের 2 মার্কের 3খানা প্রশ্ন এসেছিল, খাদার কি, ক্যারোবা কি এবং মৃত্তিকা ক্ষয় কি। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য ভাঙর কাকে বলে, ডেকান ট্র্যাপ কি, কিছু কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে ধ্রিয়ান, কয়াল, বেট, কৃষি বনসৃজন, কচ্ছের রন, তাল, তরাই, দিয়ারা, মরুস্থলী, ভাবর, মালনাদ ও ময়দান, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন সংজ্ঞা হিসেবে আসতে পারে। শিবালিক হিমালয় কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, রেগুর মৃত্তিকা কাকে বলে, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে। এবার আসবো আমরা 3 মার্কের প্রশ্ন, যেখান থেকে আগেরবার এসেছিল পূর্বঘাট ও পশ্চিমঘাটের পার্থক্য। তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট, তরায় ভাবরের বলতে কী বোঝো, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো, কয়াল কাকে বলে, বৈশিষ্ট্য মানে যেটা টিকা আকারে দিয়েছিলাম সেটাই, পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো, দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো, গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো, উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন, দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী, ভারতে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী, বনবিনাশের কারণ কী, সামাজিক বনসৃজন এর প্রয়োজনীয়তা কী, ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। এবার আমরা আসবো 5 মার্কের কোশ্চেন, যেখান থেকে কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে 2026 ভারতের জলবায়ু থেকে প্রশ্ন এসেছিল। তো স্বাভাবিকভাবে জলবায়ু থেকে প্রশ্ন আসার কথা নয়। তো যাই হোক, যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো প্রাকৃতিক ভূগোল থেকে, ভূপ্রকৃতি থেকে হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, ঠিক আছে। তারপর স্বাভাবিকভাবে জল সম্পদ থেকে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের এবারও নেই, তবুও তোমরা উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক পার্থক্য এবং জলসেচের বিভিন্ন পদ্ধতি, গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর গতিপথ, যেটা 3 মার্কেও আসতে পারে, তো এই পার্ট যেটা বললাম সেই পার্টগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, জলবায়ু থেকে চলে আসি। এবার জলবায়ু থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তবুও যেহেতু ফার্স্ট ইউনিট টেস্ট, সেহেতু তোমরা এই জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন একটু দেখে রাখতে পারো। মাটি থেকে 2027 আসবে না। আর স্বাভাবিক উদ্ভিদকে স্বাভাবিকভাবে কটি ভাগে ভাগ করা যায়, কী কী, একটি বা দুটি সম্পর্কে আলোচনা করো, দিয়ে দিতে পারে। আর অরণ্য সংরক্ষণের উপায়গুলো কী কী, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ুর প্রভাব, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো ওভারঅল এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অনেক প্রশ্নই রয়েছে। অনেকে হয়তো ভয় ভেবেছে স্যার এত প্রশ্ন দিলেন কেন। দেখো, প্রশ্ন তো আমি সহজে দিই, আরও শর্টকাট বলে দিতে পারি যে 5 মার্কের প্রশ্নের জন্য শুধুমাত্র এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা একটা কমন পেয়ে যাবে 5 মার্কের জন্য। নদী, বায়ু আর হিমবাহের ক্ষয়, আর কিছু পড়া লাগবে না 5 মার্কের, কমন পেয়ে গেলে। আমি এটাও বলে দিতে পারি যে 3 মার্কের জন্য এই যত কিছু বললাম কিচ্ছু পড়া লাগবে না, শুধু এই যে প্রাকৃতিক ভূগোল থেকে যে কটা, প্রাকৃতিক ভূগোল বলছি, বহির্জাত প্রক্রিয়া থেকে যে কটা বললাম সে কটা পড়ে যাও, কমন পেয়ে যাবে। সত্যিই তাই তুমি পেয়ে যাবে পরীক্ষার হলে। ইভেন আমি 2 মার্কের জন্য যে
প্রথম চ্যাপ্টারটা বলেছি সে কটা পড়ো। মানে আমি যদি সাজেশন দিতে চাই তাহলে আমি বলবো ভারত না পড়লেও তোমরা 2-3 মার্কের প্রশ্ন ইউনিট টেস্ট পরীক্ষাতে কমন পাবে। এটা হচ্ছে একটা চালাকির কথা বলে দিলাম আমি তোমাদের, কিন্তু আমি বলবো যে না, তোমরা সমস্ত কিছুই পড়ো। কারণ এখন একদম প্রথম দিকেই যদি তোমাদের চালাকি শিখিয়ে দিই তাহলে বিষয়টা খুবই খারাপ লাগবে। আমি চাই তোমরা একটু পড়াশোনা করো, কারণ সামনে মাধ্যমিক রয়েছে, মাধ্যমিকের দিকে টার্গেট রেখে একটু ভালো রেজাল্ট করার জন্য অন্তত এই প্রশ্নগুলো একটু দেখো, যতদূর পারো, যতদূর জেনে রাখতে পারো ততটাই কিন্তু তোমার এগিয়ে যাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। তবে যারা একদমই দুর্বল, কিছু পড়ে উঠতে পারছো না, তাদের বলবো শুধুমাত্র প্রথম চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। তার সঙ্গে তো বলেও দিলাম যে কী কী প্রশ্ন পড়তে হবে। এখানে ধরো 5 মার্কের জন্য আমি 4টে প্রশ্ন বলেছি, 4টে প্রশ্ন না বলে আমি আরও শর্টকাট বলে দিয়েছি, নদী বায়ু আর হিমবাহের ক্ষয়টা পড়ো, একটা পাবে। তো এর থেকে আর কি বলতে পারি। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।